প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ধরেন আহ, আহ, তারেক রহমান সাহেবের একটা অনুষ্ঠানে মাহমুদুর রহমান সাহেব বলছিলেন যে আহ, আপনার কাজটা বাংলাদেশের অন্য যে কোনো প্রধানমন্ত্রীর চেয়ে কঠিন। কারণ তারেক রহমান যখনই প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন, আহ, তার সঙ্গে কম্পেয়ার করা হবে তার মা বেগম খালেদা জিয়াকে। তার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তুলনা করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্যক্রমকে। অর্থাৎ তার জন্য কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, মানে অনেক বেশি চাপ। ধরেন একটা অন্য অন্য কোনো সাধারণ দলের নেতা বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যতটুকু মানুষের প্রত্যাশা, তার কাছ থেকে ওনার মানে তারেক রহমান সাহেবের কাছে প্রত্যাশা কিন্তু অনেক বেশি। বিকজ তাদের সামনে দুইটা এক্সাম্পল আছে, একটা বেগম খালেদা জি, একটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানে ওনার যে জায়গাগুলো, ক্ষমতায় ওনার যে চ্যালেঞ্জ গুলো আছে, সেই জায়গাগুলো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাই। ধরেন সুমন ভাই, আপনার সঙ্গে আমার এই প্রাথমিক কিছু কথা হচ্ছিল গত রাতে, যে ধরেন প্রথম যে জায়গাটা আমি মনে করি যে ধরেন তারেক রহমান সাহেবকে পীর সাহেব বানানো যাবে না আর কি। যে উনি পীর, উনি যা বলবেন, যেটা হাসিনার ক্ষেত্রে আমরা দেখছি যে না, নেত্রী যা বলছে সেটাই কারেক্ট। এখানে যদি হয় যে না, নেতা যা বলছে সেটাই কারেক্ট, উনি ভালো বুঝেন, উনি যা বলবেন সেটাই আইন, উনি যা বল, আরে ভাই উনি একটা সাধারণ মানুষ, ওনার কাছে ওহী নাজেল হয় না। মানে উনি ভুল করতে পারে, উনি ভুল সিদ্ধান্ত নিতে পারে, উনি ভুল ভাবে ভাবতে পারে। অর্থাৎ ওনার আশেপাশের এমন মানুষজন দরকার যারা তাকে বলবে যে না স্যার এটা ভুল, ভাইয়া এটা ভুল, মাননীয় প্রধানমন্ত্রী এটা ভুল সিদ্ধান্ত, যেভাবেই বলেন। অর্থাৎ ওনার সামনে না বলা বা এটা যে ভুল বা এটা আর একটু এইভাবেই দেখা যেতে পারে, এই ভীষণগুলো তুলে ধরার মতো লোকের খুব দরকার। অর্থাৎ ওনাকে যেন পীর সাহেব বানানো না হয়। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা কিন্তু কিছু কিছু দেখছি, ধরেন আপনি দেখছেন যে গত মাসে ইলেকশনের আগে আগে বলা হলো যে তারেক রহমান প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে, মানে ফেসবুকের র্যাঙ্কিং এ। প্রেসিডেন্ট ট্রাম্প ধরেন গত 6 বছর ধরে ফেসবুক ইউজই করে না। এই যে ধরেন এই যে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ব্লেডে বলা হয়েছে তারেক রহমানের পজিশনে তো যেটা ট্রাম্পের থেকে 4 ধাপ আগানো। তো এই যে ধরেন একটা তেল মারার যে চেষ্টা, এবং আমি সর্বশেষ যে প্রেস কনফারেন্সটা হলো আমি একটু শোনাই আপনাকে। যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? তো এই যে অভয় দিলে বলি, এই যে অভয় দিলে, আরে ভাই আপনি একটা সাংবাদিক, আপনি গেছেন প্রেস কনফারেন্স, এখানে ভয় অভয়ের কি আছে? আমরা বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স তো আমরা দেখি, মানে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে আছেন, কিন্তু সাংবাদিককে প্রশ্ন করার আগে জিজ্ঞেস করে যে যদি অনুমতি দেন বলি, যদি অভয় দেন বলি। এটা ধরেন বিগিনিং অফ তেলবাজি আর কি, তেলের একটা সফট ভার্সন হচ্ছে এটা। তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? ওনাকে এই পীর হিসেবে আমরা দেখতে চাই না আর কি, আমরা নেতা হিসেবে দেখতে চাই। আমরা এই জায়গাটার জন্য কি করা যায়? এই তেলবাজ, মানে আমাদের কিন্তু প্র্যাকটিস, কিন্তু এটা না দীর্ঘদিনের প্র্যাকটিস, যে আমরা তেল মারতে 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 নিজের স্বার্থ সিদ্ধি করতে চাই রাষ্ট্র বা প্রধানমন্ত্রীর 12টা বাজিয়ে। তো সেই জায়গাটা আপনি আপনার কাছ থেকে একটু শুনে, এটা দিয়ে শুরু করে আরো কয়েকটা পয়েন্ট আছে সুমন ভাই। জি, এখন যারা এই কাজটা করে, যেমন খালেদ মহিউদ্দিনকে দেখালেন, ওনার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল অনেক ব্যাপারে, বাট আমরা জানি উনি এবং তার মতো অনেক সাংবাদিক আছে, এবং হাসিনার আমলে আমরা এই ধরনের অনেক সাংবাদিককে দেখছি যারা এই ধরনের কথা বলে বা অ্যাপ্রোচ করে। এখন সমস্যা হলো আপনি তাদেরকে সংশোধন করতে পারবেন না, এটা ওনাদের ডিএনএ তে আছে। তারা মনে করেন যে না, এইভাবে করে কিছু হয়তো সুবিধা বা করুণা পাওয়া যাবে। বাট জিনিসটা বুঝতে হবে যে জনাব তারেক রহমান যে শুধুমাত্র বাংলাদেশে এখানে পলিটিক্স করছেন তা না, উনি বেশ অনেকটা সময়, প্রায় 17 বছর একটা পশ্চিমা বিশ্বে ছিলেন। উনি অন্তত জানেন যে এই ধরনের অ্যাপ্রোচ যারা করে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমার বিশ্বাস উনি সেটা জানেন। বাট সমস্যাটা অন্য জায়গায় ভাই। ধরেন আপনি যে পীর বলতেছেন, আমি বলবো যে কাউকে মুজিব বানানো উচিত। মুজিবকে যেভাবে উঠাই পরে মানে আছাড় মারার জায়গায় ফেলে আসা হয়েছে, সেই জায়গায় কেউ যাতে না যায় সেটা। এখন এই জায়গার জন্য অ্যাকচুয়ালি যারা লিডারশিপ আছে বা যারা এই জায়গায় আছে তাদের খেয়াল রাখতে হবে যে তা আমাকে কেউ যাতে কালো চশমা না পরায় দেয়।
আমার সামনে অনেক চ্যালেঞ্জ আছে, আমার সামনে দেশের অনেক জিনিস দেখতে হবে, অনেক সিদ্ধান্ত নিতে হবে, বাট আমাকে এই ধরনের তেলবাজ কিছু লোক তারা প্রথমেই চেষ্টা করবে, এবং তারা আমার আশপাশেই আছে, তারা আমার কাছে আছে, তারা আমার চোখে একটা কালো চশমা পরে আমাকে অন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আমার বিশ্বাস জনাব তারেক রহমান এই জায়গা থেকে সরে আসতে পারবেন, এবং সেই জায়গায় যেই মানে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচটা দরকার সেটা হচ্ছে আমাকে কেউ যদি বস্তুনিষ্ঠভাবে সমালোচনা করে আমি সেটা গ্রহণ করবার জন্য তৈরি আছি। মনে আছে জনাব মাহমুদুর রহমানের যে প্রোগ্রামটার কথা আপনি বলছেন, যেখানে উনি কথাগুলো বলেছিলেন যে আপনি এত দীর্ঘ বছর বাইরে ছিলেন, আসল জিনিসটা আপনি জানেন না, আপনার কাছে আসলের বাইরের জিনিস বলা হয়েছে। তারপর উনি যখন স্টেজে আসলেন, উনি কিন্তু তখন বলেছেন যে আপনার কথাটা, ওনার অ্যাপ্রোচটা ছিল আপনার কথাটা ঠিক, বাট আমি এর মধ্যে তথ্য দিয়েছি। পরবর্তীতে জনাব তারেক রহমান কিন্তু নিজে থেকে রিয়েলাইজ করেছেন যে মাহমুদুর রহমানের কথাটা অ্যাকচুয়ালি ছিল আমি তথ্য পেয়েছি কিনা সেটা ইম্পর্টেন্ট না, আমাকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো কি কেউ রঙিন চশমার ভিতর থেকে দিয়েছে, নাকি প্রকৃত তথ্য আড়াল করে গেছে, দেশের গণমানুষের আকাঙ্ক্ষাটাকে আড়াল করে দিয়ে অন্য জিনিস আমাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় জনাব তারেক রহমান এই 1.5 মাস সময়ে এই জিনিসগুলা বুঝে ফেলছেন, আমি বিশ্বাস করি। বাট দেখা যাবে, আমাদের দায়িত্ব। বুঝলে ভালো। পাশাপাশি ধরেন ওনাকে যে আমি গত পরশুদিন একটা অনুষ্ঠানে আমি নিজে বলছিলাম যে মানে ওনাকে তেল মারবে, ওনাকে খুশি করবে এই জাতীয় মানুষজনের চেয়ে দেশের পক্ষে থেকে ওনার সঙ্গে তর্ক করবে ওরকম যোগ্যতা আছে, এবং দেশের পক্ষে থেকে ওনার সঙ্গে মানে স্ট্রেইট তর্ক করতে পারবে এরকম লোকজন ওনার আশেপাশে ওনার মন্ত্রী পরিষদে বসানো খুব দরকার। মন্ত্রী পরিষদ ঘোষণা হলেই আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে। যেমন ডক্টর একটা জিনিস বলি, আপনার সাথে আমি কথা বলতে চাই, একজন আমাকে বলছে, আমার বন্ধু, সে বলছে যে তুই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান বলতেছিস না কেন? এখন ভাই, উনি আজকে পর্যন্ত জনাব তারেক রহমান, প্লেন অ্যান্ড সিম্পল। বলতে পারবো না আগামী দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, আমি ওনাকে সেইভাবে অ্যাড্রেস করবো। এই জিনিসটা আরেকটা জিনিস ভাই একটু বলে নেই, সেটা হচ্ছে কি, এই যখন আমি এই জায়গাগুলোতে সাকাম করব, সরাসরি কড়া ভাবে বলে দিব আমার পাশের লোককে কেউ যাতে এই ধরনের তেল মারার চেষ্টা না করে, তখন হবে কি, আরেকটা জিনিস কিন্তু ভয়ঙ্কর চলছে আশপাশে, যেটা হচ্ছে তার নাম, পার্টির নাম, পদ ব্যবহার করে অনেক লোক উস্কানিমূলক কথাবার্তা বলছে তার সুনজরে আসবার জন্য। বিরোধী দমন করব, জামাত দমন করব। আবার একজন সাংবাদিক যে দেশে থাকে না, দেশের বাইরে থাকে, আপনার আমার মতো, সে একটা ভয়ঙ্কর জিনিস বলে ফেলছে যে এই অন্তর্বর্তী সরকারের কাউকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না কোনো ক্লিয়ারেন্স ছাড়া, গোয়েন্দা বাহিনী। ভাই, নিজেকে দেখে মানে একটা মহল চেষ্টা করতেছে প্রমাণ করবার জন্য বিএনপি অকৃতজ্ঞ, তারা জুলাই আন্দোলন যারা এনে দিছে তাদের প্রতি অকৃতজ্ঞ, যারা এই নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে বিএনপিকে ক্ষমতায় আসছে তাদের প্রতিও বিএনপি অকৃতজ্ঞ না। আমরা যখন এই ধরনের কথা রেটরিক বলবো বা এই ধরনের অপরিণামদর্শী বালকখিল্য একটা পোস্ট দিব, তখন সেটা কিন্তু ঘাড়ে যাবে বিএনপির, মনে করবে সে বোধহয় বিএনপির পালিত। ভাই, আমাদেরকে এটা সবাই স্বীকার করে যে আজকে জুলাই না হলে এখানে আজকের এই নির্বাচন হতো না, আজকের এই সুষ্ঠু নির্বাচন না হলে বিএনপি ক্ষমতায় আসতো না, অথবা জামাত দেশবাসীকে দেখাইতে পারতো না, বিশ্বকে দেখাইতে পারতো না তারা জামাত এনসিপির 10% মিলে তারা 43% ভোটের জায়গায় আসছে। আ হিউজ অ্যাচিভমেন্ট। এটা বিজয়ী, শুধু আমি অভিনন্দন বিএনপিকে জানাবো না, জামাত যে ট্রিমেন্ডাস একটা অ্যাচিভমেন্ট করেছে সেটাও স্বীকার করতে হবে, সে আলোকে আগাতে হবে। এখানে তেল মারার স্পেস অথবা হিংসা ছড়ানো, হানাহানি, যেই জিনিসটার জন্য দুই পার্টি নির্বাচনের আগে এগ্রি করছে সিটের ব্যাপারে না, বাট আমরা হানাহানি করব না, হাসিনাকে আসবার, ভারতকে আসবার বা অন্য তৃতীয় শক্তিকে ক্ষমতা নেওয়ার আমরা সুযোগ করে দিব না হানাহানি করে। আরে ভাই, এই গণ্ডমূর্খ লোকজন যারা এই বিগ পিকচারটা দেখতে পারে না, তারা এখনো, তাদের মনে তো তুষ্টি আসে নাই যে আবনি মোহামেডান খেলা হয়ে গেল, মারামারি হইলো না, কি হলো, একটু মারামারির ব্যবস্থা করি। তার জনাব তারেক রহমানকে এইটা মানে তেলবাজদের ঠেকানো বা যোগ্য লোকদেরকে পজিশন দেওয়াটা ভেরি বড় চ্যালেঞ্জ। এবং আপনি যদি বলছিলেন, তারেক রহমান সাহেব কিন্তু নিজেই বলেছেন
যে প্রথম যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়, তিনি মাননীয় বলতেও মানা করেছেন। তো সেখানে জি। আমাদের রক্তের মধ্যে তো তেল তেল প্রবহমান। এবং আপনি যদি লক্ষ্য করেন যে জনাব তারেক রহমান কিন্তু বেগম খালেদা জিয়া সম্পর্কে বেশ কয়েকবার তিনি যা বলেছেন, কোথাও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী এটা সেটা কোনো বিশেষণে যান নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি জাস্ট বলেছেন যে আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া। অর্থাৎ এগুলো কিন্তু ধরেন এক ধরনের এক্সাম্পল, মানে এগুলোর থেকে বুঝতে হবে। কারণ খালেদা জিয়া কে এটা এটা টাইটেল লাগায় বিশেষণ দিয়ে বলতে হবে না। তারেক রহমানও আমরা চাই যে ভবিষ্যতে তারেক রহমানই মানে একটা ইয়েতে পৌঁছাক যে বিশেষণ লাগবে না। যে উনি দেশনায়ক, উনি দেশনায়ক শব্দটা ব্যবহার করা হইতো একটা সময় তার দলে, তিনি নিজেই এটা বন্ধ করছেন। তো যাই হোক, আমরা একটু ধরেন প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে তেলবাজদের প্রতিহত করা, পীরতন্ত্র থেকে ওনাকে বের করে আনা। একটা নেতৃত্বের জায়গাটায় ওনাকে সহযোগিতা করা। এবং আমি যদি বলি দ্বিতীয় চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু খুবই জটিল কিন্তু। মানে এখানে আমি ৩ টা প্রসঙ্গ আনতে চাই। একটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো। কারণ এবার কিন্তু ধরেন নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে এবং তারা রংপুরেই বিধ্বস্ত হয়ে গেছে, একেবারে রংপুরেই। এটা কিন্তু জনগণের একটা মানে কি বল সিগন্যাল যে জাতীয় পার্টিকে তোমরা কিছু বলো নাই, মানে একটু একটু আলোচনায় থাকলেও কার্যকরভাবে তাদেরকে কোনো বাধা দেয়া, নির্বাচনে নমিনেশন সাবমিট করতে বাধা দেয়া বা কোনো রকমের ঘটনা ঘটে নাই। কিন্তু জনগণ জাতীয় পার্টিকে যেভাবে বয়কট করছে, সেটা কিন্তু একটা সিগন্যাল যে আওয়ামী লীগের এই দোসরদেরকে এভাবে মানুষ এখনো বর্জন করছে। সো আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো, আওয়ামী লীগ এস্টাবলিশড করার জায়গাটায় বিএনপির এখন নেতৃত্ব তারেক রহমান সাহেব কিভাবে ভূমিকা নেবেন, সেটা একটা বড় ইস্যু। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, এটা নিয়ে ধরেন এখনই নানা রকমের তরং বরং কথাবার্তা বলতেছে অনেকে। প্লাস ভারতকে বিএনপি কিভাবে ট্রিট করবে এই মুহূর্তে। ধরেন প্রেস কনফারেন্সে দেখলাম যে তারেক রহমান সাহেব স্ট্রেট বলেছেন যে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সকল মানে চীন বলেন, পাকিস্তান বলেন, সবার সঙ্গে মিলে এই সম্পর্কটা হবে। তো এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। একদিকে ভারত, একদিকে চীন, একদিকে পাকিস্তান, আবার পেছনে ধরেন আমেরিকা, আবার ওইদিকে ধরেন রাশিয়া। তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন? একটু একটু লম্বা হয়ে গেল বিষয়টা, যে ধরেন আওয়ামী লীগের পুনরুত্থান, ভারত প্রসঙ্গ এবং জুলাই সনদ বাস্তবায়ন। আপনি একটু সংক্ষেপে যদি বলেন, আমরা আর দুই একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। জি, আওয়ামী লীগের দেখেন, এই আগামী সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা। যে ডিভিশনের মধ্যে বা বিভাজনের মধ্যে দেশকে গত 19টা বছর রেখে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে সরায় এসে দেশে একটা সবাই মিলে, জনগণ, পলিটিক্যাল পার্টি, বিভিন্ন স্টেক হোল্ডার্স সবাই মিলে দেশ গড়ার কাজে আগানো। এবং সেই জায়গায় কিন্তু ওনারা আগাচ্ছেন এবং আমরা মাঝে মাঝে কিছু প্রশ্ন করছি। আমি দেখছি কিছু লোক ইমোশনাল হয়ে আমিরে জামায়াত জনাব শফিকুর রহমান সাহেবকে প্রশ্ন করছেন যে আপনি কেন পারলেন না, আপনি নো। জামাত ইসলামীকে যেমন বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে যে আমরা ইলেকশনে মেইন পারপাস ছিল যাতে হাসিনা ফেরত না আসে, তাদেরকে ইলেকটোরাল। অনেকে হয়তো বলবে না, বিএনপি তো আওয়ামী লীগের ভোট 15% পেয়েই তো সে আজকে জিতে আসছে। ক্যালকুলেশনটা ওইভাবে আসে নাই। আওয়ামী লীগ যদি ভোট দিয়ে থাকে, তাদের ইচ্ছা, তাদের মতন করে দিছে, কেউ ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে দিয়ে ভোট দেয় নাই। বাট বস্তুত এখন বুঝবার দায়িত্ব, জাতীয় ঐক্যমত যখন আমি তৈরি করব, সেই সাথে কি একটা প্রেশার আসতেছে যে আওয়ামী লীগকে ইনক্লুশন করা, তাদেরকে রাজনীতিতে ফেরত নিয়ে আসা। দেখেন, আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট কোন পার্টি দেখেছে তার থেকে ইম্পর্টেন্ট হলো বিএনপির কিন্তু আমাদের যে 40% ভোটার যারা আছেন, তারা স্বভাবতই সবসময় ভারত বিরোধিতার জায়গা থেকে তাদের ভোটটা দেন এবং সেটা নির্বাচনে সবসময় বিএনপির পক্ষেই আসে। এটাই বিএনপি যখন জিতে তার 30 বা 32% ভোটের সাথে সেই ভোটটা যখন অ্যাড হয়ে যায়, তখন সে জিতে। এটাই হয়ে আসছে। বাট এবারে শিফটটা আমার থেকে ভালো বিএনপি যারা নির্বাচন পরিচালনা কমিটির সাথে ছিলেন, তারা কিন্তু বলতে পারেন এবং জানেন সত্যটা। এবারে এই যে সাইলেন্ট ভোটার্স, যারা কোনো পার্টির লাইনে কখনো ভোট দেন না, তারা দেখেন, বাট তাদের একটাই লাইন, সেটা হচ্ছে
ভারত আমাদের দখলদারিত্ব করবে না আমাদের উপরে, সে ভোটটা মেজরিটি কিন্তু জামাত এনসিপির যে জোট সেখানে গেছে। সেই কারণেই 10% থেকে তাদের ভোটটা 43% আসছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার মানে বৃহত্তর জনগোষ্ঠী তারা আওয়ামী লীগকে আর চায় না। আওয়ামী লীগের রাজনীতি, এবং অফিসিয়ালি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আইনের মাধ্যমে। সেখানে আপনার পার্টি, জনাব তারেক রহমান, আপনার পার্টির কিছু অতি উৎসাহী লোক কিভাবে আওয়ামী লীগের অফিস খুলে দেয় অনুষ্ঠান করে, সেখানে কিভাবে বলে যে আওয়ামী লীগ রাজনীতি করবে, সেখানে জামাত রাজনীতি করতে পারবে না। এগুলো ভয়ঙ্কর কথা। আমি জানি এগুলা আপনার পার্টি লাইনে বা আপনার দর্শন না, বাট এগুলো প্রথম থেকে চাপা দিতে হবে। বাট আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না, এটা যেমন আমাদের রাজনৈতিক দলগুলার একটা সদিচ্ছা এবং ঐক্যমত্যের ভিত্তিতে হবে এবং হয়েছে, যেমন জাতীয় পার্টি বিলীন হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে জিনিসটা এত সোজা না। ভারতের প্রেসারে জিনিসটা আছে। সুতরাং ভারতের জিনিসটা আসি, উনি যথার্থ বলেছেন যে বাংলাদেশের স্বার্থ অনুযায়ী আমরা আমাদের ফরেন পলিসি বা ভারতের সাথে আমাদের নীতি কি হবে সেটা দেখব। একই সাথে উনি নিশ্চয়ই জানেন যে ভারতও ভারতের স্বার্থেই কিন্তু তাদের ফরেন পলিসিতে বাংলাদেশকে ডিল করবে। প্রত্যেক দেশ তার নিজস্ব স্বার্থেই সেটা করে। বাট যেই জিনিসটা ইম্পর্টেন্ট ভারতকে বুঝিয়ে দেওয়া, যে আমি জনাব তারেক রহমান অথবা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আমরা পাওয়ারে আছি, তুমি শুধু আমাদেরকে বা আমাকে তুষ্ট করবার জন্য ভারত তোমার ফরেন পলিসি করো, যেখানে তুমি চাবা যে আওয়ামী লীগকে পুশ করবার জন্য দেশে আবার, সেটা হবে না। বাংলাদেশের জনমত হচ্ছে এইটা, স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ এর আর এই দেশে জায়গা নাই, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। সুতরাং আমরা সবসময় চাবো, সেটা আমি ভারতের সাথে করি বা অন্য যুক্তরাষ্ট্রের সাথে করি, সেই দেশ বাংলাদেশের জনগণের যে অ্যাসপিরেশন, বাংলাদেশের জনগণের যে ইচ্ছা, সেই জায়গাটাকে সম্মান দিয়েই পররাষ্ট্রনীতি হবে। সেখানে আমি আমার পার্টি লাইনে কি করব, তার উপরে গিয়ে আমি বাংলাদেশের জনমতকে, যেখানে আমার 51% ভোটের সাথে যেখানে বাকি 49% ভোটের যারা দিয়েছে তারাও বাংলাদেশের জনগণ, তাদের ইচ্ছার প্রতিফলনও আমাদের পররাষ্ট্র নীতিতে থাকবে, এবং সেটা আমি এনশিওর করব। এই জায়গায় যেটা হচ্ছে, ভারতের সাথে, ভারতের মতো একটা দেশের সাথে সোজা হয়ে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর জন্য প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে আমি যেমন প্রশংসা করি। ওনারা কিন্তু কোনো পার্টি, জনগণ, কোনো কিছু, জনগণ সাথে ছিল, কোনো পার্টি ওনাদের সাথে ছিল না, তারপরে সাহস করে করেছেন। বাট আমরা যখন জনগণ একমত হব, তখন কিন্তু ভারত সেখানে সুবিধা করতে পারবে না। এবং আমাদের কথা স্পষ্ট, তোমরা আমাদের সাথে এই সংক্রান্ত, আওয়ামী লীগ সংক্রান্ত ব্যাপারে আলাপ করবার আগে তোমরা তাদেরকে হাতে হাত করা পাঠাই, দেশে পাঠাও সবাইকে, আমরা বিচার প্রক্রিয়া চলমান রাখছি, তারপরে কথা হবে যে তারা কি করবে না করবে।